বাংলাদেশি প্রাইভেট প্র্যাকটিস সেন্টার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত দায়িত্বশীল মেহমানবৃন্দ, ডাক্তার সুদীপবন্ধু, মিডিয়া কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এটা একটা যুগান্তকারী বিষয়। আজকে বিষয়টা এখানে বসে আপনারা কীভাবে ফিল করছেন আমি জানি না, কারণ এই ধরনের আমি আসার পরে প্রাথমিক ডিসকাশনে বলতেছিলাম যে এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশে এইভাবে চালু হয় ইন্টিগ্রেটেডলি। তো আমি প্রথম কুমিল্লায় যখন হাসপাতাল শুরু করি 91 সালে, তখন এই বিষয়টা কুমিল্লাতে একদম নতুন ছিল এবং প্রাইভেট ক্লিনিক কনসেপ্টেই তখন কারো মাথায় ছিল। আলহামদুলিল্লাহ সে 1991 সালের 6 ফেব্রুয়ারিতে কুমিল্লা প্রাইভেট হসপিটালে যাত্রা শুরু হয়েছিল। এখন তো কুমিল্লাতে প্রায় 150-এর উপরে ক্লিনিক, আর গ্রামে-গঞ্জে মিলে তো অনেক, প্রায় পুরো জেলাতে প্রায় 850-এর মতো ক্লিনিক ডায়াগনস্টিক এগুলো আছে। আমাদের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু ভিন্ন ভিন্ন বলতে মানে এটা হবে যেটা আপনারা বলছেন, একটা মানুষের সহজভাবে এটা ক্রয়যোগ্য হবে ব্যাপারটা। প্রয়োজনে আপনি 30% 40% বলছেন, একটু বাড়াই বলেন, 50% যদি ইয়ে ভাই বলছেন নাকি আপনাকে যদি আমি 50% দিই, যেটা শক্ত আছে, শক্তগুলি আমরা আস্তে ধীরে আমরা প্রচার করবো। 50% ডিসকাউন্টটা আমরা দিব, কিন্তু এটার জন্য আপনারও কিছু দায় আছে, সে দায়টা আপনাকে গ্রহণ করতে হবে। এই সিস্টেমগুলি আমরা এখন আজকে থেকে যেটা হবে, আজকে থেকে একজন এমবিবিএস ডাক্তার বসবেন, তিনি রুগী দেখা শুরু করবেন। আর পাশাপাশি এটাকে বলে পয়েন্ট অফ কেয়ার সার্ভিস। পয়েন্ট অফ কেয়ার বলতে মানে যে আমি যে রুগীটা দেখছি, এই রুগীটাই এখন ইমার্জেন্সি, তার একটা জরুরি পরীক্ষা দরকার, তার ডায়াবেটিস রুগী, এটাকে হাইপো হলো নাকি হাইপার হলো, বেশি হলো না কম হলো, এটা দেখার জন্য এখনই তার পিক করে আমি রক্তটা দেখে তার বলতে পারি। এটা হলো পয়েন্ট অফ কেয়ার সার্ভিস। এখন তার পেটের মধ্যে প্রচণ্ড ব্যথা, এটা অ্যাপেন্ডিসাইটিস হয়, কিন্তু এখানে বসে রেখে যাবে না, এখনই এটাকে ট্রান্সফার করতে হবে এবং উদ্যোগতর জায়গায় রেফার করতে হবে, আইদার সরকারি অথবা বেসরকারি। তাহলে আলোচনা মেশিনে সাথে সাথে ডাক্তার সাহেব দেখবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করে অনেক বড় বড় বিশেষজ্ঞ আছে, তো ওনারা কে কী করছেন আমি জানি না। এই ধরনের কোনো সিস্টেম আমাদের দেশে কোনো চালু হয়নি, আমরা এটা বুদ্ধিতে চালু করলাম। বিষয়টা একটু বেশ বড় হয়ে গেল না? এটাই হচ্ছে গ্রামীণ ব্যাংক যখন ইউনিসেফ শুরু করে, ওনারা মানুষে পাগল বলছে, দুনিয়া এসে কী করতে দেবে, সে টাকা দেয় ইয়া ছাড়া, ডকুমেন্ট ছাড়া, কোনো গ্যারান্টি ছাড়া, আবার টাকা আবার ফেরতও দেয়, দিবে কিনা, মানে টাকা ফেরত দিচ্ছে না, দিচ্ছে। গ্রামীণ ব্যাংকের যে সুদি সিস্টেমটা, সেটা নিয়ে আমরা ভিন্ন কথা আছে, এটা ঠিক আছে, কিন্তু যে সিস্টেমটা উনি দিচ্ছে যে গ্যারান্টি ছাড়া, স্বর্ণ বন্ধক, জমি বন্ধক, গয়নাঘাটি বন্ধক দিয়ে মানুষ যারা অসহায় হয়ে যায় টাকা পয়সা নেয় না, বন্ধক ছাড়া উনি বলছে যে আমি আপনাকে 500 টাকা দিলাম, আপনি বাজারে যে 500 টাকা তরকারি কিনে সারাদিন বিক্রি করে আপনার যে লাভ হবে সেখান থেকে আমাকে লাভের একটা অংশ আপনি দিয়ে দেবেন। তো টাকাও রইল, ওনার ব্যবসাও ঠিক আছে। উনি সকালবেলা যাওয়ার সময় 200-300 টাকা দায় পেল, নিয়ে উনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ওই সিস্টেমটা কিন্তু যুগান্তকারী সিস্টেম, কথাটা বুঝছেন কিনা? এই জন্য গ্রামীণ ফোন নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু অর্থনৈতিক যে সিস্টেম, টাকা পয়সা লেনদেনের যে সিস্টেমটা, সেই সিস্টেমটা আবার ইসলামিক পার্সপেক্টিভেও ঠিক না, সাধারণ পার্সপেক্টিভেও ঠিক না। কারণ আপনি যে ওরা যে টাকা দেয়, একটু জাস্ট বলি আর কি, টাকাটা দেয়, ধরেন যে আপনাকে 500 টাকা দিল, ওরা বলে যে প্রতি সপ্তাহে আপনি 10 টাকা করে দিল, তো 10 টাকা আজকে দিলেন যে, এরপরে প্রতি সপ্তাহে দেবেন, আপনি 52 সপ্তাহে 1 বছরে আপনি 500 টাকা দেবেন, 520 টাকা দেবেন। কিন্তু আজকে যে আপনি 10 টাকা দিলেন, এই 10 টাকা তো আপনি আবার নিয়ে আবার আরেক জায়গায় খাটাচ্ছেন, আপনার পার্সেন্টেজ কিন্তু ঠিক হয়েছে। এই জন্য ইসলামী অর্থনীতির সাথে এটা খাপ খায় না। কিন্তু যে সিস্টেমটা দিয়েছে যে কোনো রকমের সুপারিশ নাই, গ্যারান্টার নাই, কিচ্ছু নেই, কাগজ না কলম নেই, আপনাকে জাস্ট একটা সিগনেচার দিলেন। আমাদের এই সিস্টেমটা আজকে যেটা শুরু হচ্ছে, এটা কিন্তু অনেক বড়। এটা নিয়ে আলটিমেটলি দেখবেন যে অনেক কিছুই আলাপ আলোচনা শুরু হয়ে যাবে আজকে। আমরাও চাই আলোচনা শুরু হোক, মানুষের দূর করে। বলছেন যে আপনারা গতকালকে আমি দেবিদ্বারে
বিশাল একটা মেডিকেল ক্যাম্প, এখানে প্রায় 1100 রুগী কালকে আমরা ডাক্তার দিয়েছি বিনা পয়সা। ওখানে একজন আমার বাগিনা, যে আমাদের অ্যাডভোকেট শহীদুল্লাহ বাড়ির সভাপতি, ওনার বাগিনা আর কি। তো আমারও মামা ডাকে, ওর সাথে আমার দেখা হলো ইটালিতে। দেখা হলো তো বললাম যে মামা কী করো? মামা আছে, বাড়িতে কী করো? টাকা কামাই করতেছো? মামা আমি তো বাড়িতে একটা নুরানি মাদ্রাসা করছি, যাই দেখি যে কালকে এখানে দুতলা দুইটা বিল্ডিং, একটা নুরানি মাদ্রাসাকে দোতলা দুইটা বিল্ডিং, বিশাল ব্যাপার না? বিশাল একটা মসজিদ, এখানে প্রায় 1000-1200 লোক। এই পুরোটাই এই যে সেও কিন্তু সাংবাদিক, সে হলো সময় টিভি ইটালির প্রতিনিধি, এবং তার প্রায় সময় তার সময় টিভিতে তার নিউজে সেই এলাকাতে সেবা দিচ্ছে, এবং পুরো এই স্থাপনাটা বলে যে আমার চালাচ্ছে। প্রায় 50 জন ছাত্র এতিম এবং মিলে সে ডেলি 3 বেলা খাওয়াচ্ছে, 3 বেলা 50 লোক খাওয়াতে। এই যে মানুষের যে স্যাক্রিফাইস, এই জিনিসগুলি কিন্তু আমাদের সমাজে গড়ে উঠে। যেমন আমার ভাই ফয়েজ আসছে, আমি আসলে ওরে বলি নাই, একটু আগে আমার কানে সোলাইমান বলতেছিল, এই দুজন কিন্তু আমার কুমিল্লা আমি যখন হাসপাতাল শুরু করি তখন থেকে কিন্তু এই দুজন আমার সহযোগী এবং সহযোগিতা তারা পাইছে, এবং দুজনেই কিন্তু ভালো চিকিৎসা, বিশেষ করে ফয়েজ তার রোগ আমি বেশি পাইছি, সোলাইমানও আছে। এই দুজন কিন্তু এখানে সেবা দিচ্ছে না, মোটামুটি সেবা দিয়ে কিন্তু বছর মানে বয়সের প্রান্তে আমার কাছাকাছি বয়সের দুজনের কাছাকাছি হবে, বা বড় ছোট যাই হোক। এই যে দুজন যে সেবা দিল, সব মানুষ কিন্তু সেবা পাইছে। এখন এটাকে আমরা আরো সহজ ভাবে সবার প্রাপ্তিটাকে আমি নিশ্চিত করতে চাই, এই জন্য একটা প্র্যাকটিস চলে। কিন্তু আস্তে আস্তে এগুলো হবে, বিস্তারিত কথা ওদিনও বলে গেছি, আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনাদের অংশীদারিত্ব, কি বলছি, অংশীদারিত্ব কিভাবে সকল দিক থেকে আপনাদের অংশীদারিত্ব থাকতে হবে। এই অংশীদারিত্বের বিষয়টা আপনারা ফলো করে প্রচার করুন। যেটা বলছি, আপনি 50% সেবা পেতে হলে আপনাকে একটা অংশীদারিত্ব এখানে থাকছে না। এটা সেবা দিয়ে আমরা অংশীদারিত্বটা আপনি বুঝে নেবেন। এটা একটা সিস্টেম আমরা আস্তে ধীরে আমরা কাগজে প্রস্তুত থেকে দেওয়া হবে। এখানে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নেই। ডক্টর মুজিবুর রহমানের নামটা এই যে দেখাচ্ছেন, এটা তো বাইরে যাচ্ছে। আমার পেজে গেলে সারা পৃথিবী, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ওদিকে ওয়েস্টার্ন ইউরোপ পর্যন্ত, আমি তো মোটামুটিভাবে সকল মহাদেশ আমার যাওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন এই মাসে হয়তো শেষ সপ্তাহে ফিলিপাইন যাবো, আগামী মাসে জাপানে যাওয়ার ইচ্ছা আছে, আর এরপরে আগস্ট আবার ইটালিতে যাবো। ইটালিতে আবার একটা বাংলাদেশিদের একটা সম্মেলন করা আমার প্রোগ্রাম আছে। আমার এখন কাজ হচ্ছে মানুষের দেশের প্রতি মানুষকে আকৃষ্ট করে। যেমন এই যে মকসুদকে কালকে দিয়ে যদি সে 1100 লোকের সেবা দিয়ে থাকে, 1 টাকাও তো মানুষের খরচ নেই, সব টাকা তো মকসুদ খরচ করছে, তাহলে 1100 লোক যে কালকে সেবা পাইলো, বিশাল ব্যাপার নেই। ওখানে একজন চক্ষু ডাক্তার নিয়ে গেছিলাম, আপনাদের এখানে আমি, আপনারা যেগুলো বলছেন আপনারা তো চাইতেই পারেন না, চাওয়ারও একটা ব্যাপার আছে। আপনারা যেটা চাইছেন এইগুলি কিছু নেই, এগুলি একদম নমিনাল একটা বিষয়। এখানে প্রত্যেক সপ্তাহে এখন থেকে গাইনি একজন বিশেষজ্ঞ ডাক্তার অলরেডি শুরু হয়ে যাবে। যদি এই সপ্তাহ পারি আমি নিয়ে আসবো, আর আগামী সপ্তাহ থেকে একটা বার আমরা নির্ধারণ করে দেবো, অমুক দিন একজন গাইনি ডাক্তার আসবে, একদিন মেডিসিন ডাক্তার আসবে। এগুলি সিস্টেমের মধ্যে করে যাবে। কখন থেকে শুরু হবে, কীভাবে হবে, এটা একটু সময় লাগবে। কারণ ডাক্তারি পেশায় যারা জড়িত এদের সম্পর্কে আপনারা যতটুকু জানেন, আমি তো তাদের রোগ রেসে জানি। আমাকে তো যে কাউকে যে কোনো জায়গাতে নেওয়া যাবে, টাকা দিতে পারবেন। আপনি যেটা বলছেন নাজমুল হোসেন স্যার এখানে আসবেন কিনা, এটা একটা মানে আপনি যদি বলেন যে আকাশের চারটা আমি নিয়ে আসতে পারবো, যে কবিরা যেভাবে বলে, যে নাজমুল হোসেন স্যারকে আনাটা সম্ভব হবে কিনা আই ডোন্ট নো, বাট হয়তো একদিন আসবেন, একদিন বেড়াইতে তো আসতে পারেন, একদিন চলে আসবেন, এসব আমার সাথে প্রোগ্রাম ধরে ভাই চলেন এখানে যায়, এভাবে থাকলে আমার তো মনে হয় এখানে আসলে কয়েকশো লোক হয়ে যাবে, তাই না? তাই একদিন ইনশাল্লাহ আসবেন, আপনাদের এখানে পদদিনই দিবেন। যেমন ডাক্তার শাহ আলম স্যারের কথা বলছেন, উনি আসবেন, কারণ উনি এখন টোটালি ডেডিকেশনটা উনি নিয়ে আসছেন। উনি অলরেডি ওই ডায়াবেটিক হাসপাতালের যিনি বসছেন ওটা বন্ধ করে দিয়েছেন, উনি শুধু আরবি মেডিকেল কলেজের প্রফেসর হিসেবে আছেন, আর আমাদের এখানে বিকালবেলা প্র্যাকটিস করেন। তো ওনাকেও কমপক্ষে মাসে একদিন, ডায়াবেটিক রোগীদের তো মাসে একদিনই যথেষ্ট, মাসে একদিন যদি আনা যায়
ওনার সাথে আমি কথা বলতেছি, আশা করি আসবেন, আপনাদের আশা পূরণ হবে। এভাবে কেউ সপ্তাহে, কেউ 15 দিনে, কেউ মাসে আসলে হবে। আর যারা রেগুলার, আর এমবিবি ডাক্তারও বিকেলবেলা শুরু করতেছে। ভাই যতই বলেন, আমি যে 91 সালে শুরু করছি, আমাকে জুবেদ হান্নানের নাম শুনছেন? 2100 পদকপ্রাপ্ত, প্রত্যেক দিন দেখা হতো ওনার সাথে। আমি যেতাম, গেলে বলতো বুঝি আমাকে তুই তুই করে বলতে, তুই যে এত বড় একটা শুরু করলি, কি জানি হয়। ডাক্তার হেদায়েতুল্লাহর নাম শুনছেন? এরকম বড় বড় চিকিৎসক যারা ছিল, একটা লোক এই কথা বলতে পারেনি, নিরুৎসাহিত করেননি, কিন্তু সাবধান করতো। তারপরে 91 সালে আগেও একটা হাসপাতাল শুরু হয়েছিল, ওইটা এই টেবিল চেয়ারগুলি একটা বিল্ডিং এর, ডাক্তার অ্যাডভোকেট বজরুল রহমান সাহেবের বিল্ডিং এর বারান্দায় উনি পরিচালিত যাওতল। আমার একদিন দেখাই বলে কি দেখছি এই ইয়েগুলি খাট ফার্মগুলি পড়ে রয়েছে, হাসপাতালটা বন্ধ হয়ে গেছে। বাট আমি একটা জিনিস বিশ্বাস করি, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে যায়, আল্লাহর সাহায্য কামনা করে যায়, আল্লাহকে আমাদেরকে বঞ্চিত করবেন? করবেন না। এরকম একটা ভালো কাজের জন্য আল্লাহ বঞ্চিত করবেন না। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে চাই, আল্লাহর রহমতের কামনা করতে চাই, আপনাদের সহযোগিতা পেতে চাই। যেগুলি বলছেন এগুলি আছে। এখন থেকে, আজকে থেকে শুরু হবে বিকাল 2টা থেকে সন্ধ্যা 7টা 8টা যতক্ষণ মধ্যে রুগী থাকে এমবিবি ডাক্তার এটা একদিনের জন্য বন্ধ হবে। শুক্রবারের একদিন গ্যাপ ছিল, এই ডাক্তার সাহেবকে, ওনারও তো একটা লাইফ আছে, উনি সপ্তাহে একদিন ছুটি চাইছেন। এখন অলরেডি ওরা একজন সাথে কথা বলছেন, শুক্রবারে একজন ডাক্তার সাথে থাকে। তাহলে আমার আর এখন 30 দিন, 365 দিন, মানে শুধু ঈদের 2-3 দিন ছাড়া হতো। আর বাকিটা আশা করি এইটা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যদি চাহিদা তৈরি করতে পারেন, তাহলে সকালবেলাও আমরা আরেকজন এমবিবি ডাক্তার দিয়ে দেব, অথবা একজনকে বলবো যে আপনি সকাল থেকে 9টা থেকে আপনি সন্ধ্যা পর্যন্ত আপনি সারাদিন থাকবেন। এটা হলো 5% বেড়ে গেছে। যদি একজন না করে তাহলে সকালে একজন, বিকেলে একজন থাকবেন। এটা করলেও তো একটা ইয়ে হবে। এরপরে শুরু হবে 24 ঘন্টা, মানে রাতের বেলা, মানে এখানে যে কোনো কারোর বিপদে প্রাথমিকভাবে এখানে আসলেই একটা ডাক্তার পাওয়া যায়। এটা হবে আমাদের 3rd স্টেজ। আর এই 3rd স্টেজটা কি 6 মাসে হবে না 3 মাসে হবে, এইটার দায়িত্ব আপনাদেরকে দিয়ে যাচ্ছে। আমাদের স্থানীয় মুরব্বী যারা আছেন, এখানে যারা আছেন, আমাদের এই দুই ডাক্তার সাহেব তো বুড়ো হয়ে গেছি, এখন তো আগের মতো 24 ঘন্টা কি আর এখন সময় দেওয়া সম্ভব? 24 ঘন্টা চলাবে সম্ভব না। তাহলে বাকি সময় কি করবে? আসলে আমি কিন্তু রাতের বেলা এখন মোবাইল এই বাসায় যাইয়ে রিঙ্গের অফ করে দিই, কারণ রিঙ্গের অফটা করে তো আমি তো ঘুমোতে পারবো। আমি রাতের বেলা রিপোর্টের খাওয়া ছাড়া ঘুমাইতে পারি না। আর যত কিছু আপনারা বলে বিভিন্ন রকমের কাজের চাপ থাকে, রিপোর্টিন না খেলে রাত্রে ঘুমাইতে পারি না। আবার প্রেশার আছে, প্রেশার ওষুধ খাই, তাহলে আমার যদি রাতে ঘুম ভেঙে যায় তো প্রেশার উঠে তো আমি তো খারাপ হয়ে যেতে পারি। সেজন্য এই জন্য বয়সের একটা ব্যাপার আছে। এখন দায়িত্ব হচ্ছে যে জেনারেশন যারা আমাদের পরবর্তী জেনারেশন জি বলি আর যেটাই বলি তার একটা করি। যাই হোক, তো আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকেও এইভাবে বৃষ্টিবাদলের মধ্যে এই যারা গণ্যমান্য ব্যক্তি আসছেন, বেশি লোক তো আসার দরকার। একটা দেশকে রূপান্তর করে দিয়েছে একজন ডাক্তার মাহাতির, করছে কিনা? এরকম আমাদের দেশেও মাহাতির জন্মেছে, কিন্তু আমরা মাহাতিরকে দায়িত্বটা দিতে পারিনি। আমরা মাহাতিরকে আমরা ধরে রাখতে পারিনি। যদি পারতাম তাহলে আমাদের দেশেও কিন্তু পরিবর্তন হওয়াটা তো কিছু নাকি। এই সংসদ অধিবেশনের শেষ অধিবেশনটা তো হয়তো অনেকে আপনারা দেখছেন, শুনছেন না? এখানে রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, একটা জিনিস তো আমরা পাইছি গত 54 বছরে 55 বছরে বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে বক্তব্য দিয়ে যে সংসদ শেষ হয়েছে, এবং কয়েকজন সিনিয়র পার্লামেন্টেরিয়ান তারা যে বক্তব্য দিয়েছে, যেমন আশরাফুদ্দিন নিজামী, লক্ষ্মীপুরের যে এমপি সাহেব, আমি তো বলবো যে এটা একটা ঐতিহাসিক ভাষণ। কালকে দেখলাম ওই যে মানব জীবনের মতিউর রহমান, হ্যাঁ দেখলাম কালকে বলে দিয়েছি। কালকে সে বলতেছে পৃথিবীর সকল দেশে, দেখেন পৃথিবীর সকল দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আমাদের 47-এ প্রথম আমরা পাক ভারত ভাগ হয়েছিল। আপনারা কি জানেন যে যখন পাক ভারত ভাগ হয় তখন কেউ ইন্ডিয়ার পক্ষে ছিল, কেউ পাকিস্তানের পক্ষে ছিল, আবার কেউ ভাগ না হওয়ার পক্ষেও তো ছিল কিনা?
তো এটা নিয়ে কি ইন্ডিয়াতে ইলেকশন হয়েছে, সেখানে কি কেউ এই স্বাধীনতার বিরোধী অমুক বিরোধী কেউ বলে? পাকিস্তানে বলে, বরং আবুল কালাম আজাদ সাহেবও এটা বিপক্ষে ছিলেন। উনি তো কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। শ্যামাচরণ চক্রবর্তী, শ্যামাপ্রসাদ চক্রবর্তী অনেক বড় রাজনীতিবিদ ছিলেন। উনি সরাসরি এই ইন্ডিয়া পাকিস্তান ডিভিশনের বিপক্ষে ছিলেন, কিন্তু যখন ডিভিশন হয়ে গেছে উনি তো কংগ্রেসের অনেক বড় নেতা হয়েছে। আসেন, এই যে কম্বোডিয়া, ভিয়েতনাম, যে এই আমেরিকা দেখতেছেন যেভাবে ইরানকে মারতেছে, ওই তামা করে ফেলছে, এবং কেমিক্যাল দিয়া পুরো ভিয়েতনামে কোনো সবুজ গাছ ছিল না। সে ভিয়েতনাম এখন কার সাথে ব্যবসা করে জানেন? ভিয়েতনামের সবচেয়ে বড় ব্যবসা কার সাথে? আমেরিকার সাথে। আমরা গার্মেন্টস চাচ্ছি না, আমরা হলাম চায়না হচ্ছে 1 নম্বরে, বাংলাদেশ হলো 2য় পর্যায়ে, ভিয়েতনাম কিন্তু আমাদের পর অনেক করে শুরু করে ওরা কিন্তু 3য় পর্যায়ে। মাঝে মাঝে কোনো মাসে দেখা যায় যে ভিয়েতনাম 2nd চলে গেছে। কথা বলছেন? ব্যবসা করে কার সাথে? যে আমেরিকা তারা তামা করে দিল, সেই আমেরিকার সাথে ওরা ব্যবসা করে। তো ওইখানে কম্বোডিয়াতে আর ভিয়েতনামে ওইখানে এক পক্ষ আমেরিকার পক্ষে কেউ ছিল না। তো তাদের দিকে ভিয়েতনামে কি এই স্বাধীনতার বিরোধী বলে এই বলেকে তার কন্ডেম করে। শুধু বাংলাদেশে আমি কথাটা বলছি, রাজনৈতিক বক্তব্য না, এটা আমাদের মধ্যে বিভিন্ন রকমের মত পার্থক্য, মত ভিন্নতা আছে, এতটুকু থাকতে পারে, কিন্তু মত ভিন্নতা এবং মত পার্থক্যের কারণে মত দ্বৈত হইয়া কোনো বিশৃঙ্খলা হওয়াটা কোনো বড় কাম্য। আজকে দেখেন এখানে একটা স্বাস্থ্যসেবা শুরু হয়েছে। আমি শুধু ধন্যবাদ না, আমি খুব আমার পেশা নিয়ে আমি গর্ববোধ করি যে আমার যে 2জন ভাই এখানে আজকে, তারা কিন্তু সিনিয়র লোক, তারা 2জন তো আজকে চলে আসছে। ফয়েজকে তো আমি ব্যক্তিগতভাবে দেওয়া দিই না, তারা তো বলছে ফয়েজে চলে আসে, আমি ধন্যবাদ জানি। আসলে তো প্রথম দিন থেকে আসছে, যেহেতু তার জাগার জন্য না, এমনিতে আমি ডাকছি, সে চলে আসছে। তো এই যে একটা সমন্বয়, এটা কিন্তু এলাকার জন্য প্রয়োজন। এখানে তো আমি সে চিকিৎসা নেব না, আমি সে চিকিৎসা নেব, আমার আত্মীয় খুব প্রয়োজন, আশেপাশে সেগুলো কেউ থাকতে পারে, কিন্তু আপনারা চিকিৎসা নেবেন। তো আমি আপনাদের উপরে এই দায়িত্বটা আজকে দিয়ে যাচ্ছি, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে, যে আজকে থেকে যে প্রতিষ্ঠার যাত্রা হলো, আপনাদের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। এখানে যখন নিড হবে, আমি তো বললাম যে 1 বেলা শুরু হলো, তারপরে 2 বেলা শুরু হলো, তারপরে 24 ঘন্টা থাকলো, তারপরে মাঝে মাঝে ডাক্তার আসলো। তো মাঝে মাঝে ডাক্তার এসে যদি 1 সপ্তাহে এসে যদি সে 20-30টা মহিলা রোগী পায়, তো সেই তো বলবে যে ঠিক আছে স্যার, আমি এখানে সপ্তাহে 2 দিন সময় দিই। 2 দিনও দেখা গেলো যে 15-20টা করে রুগী হয়, সে বলবে যে ঠিক আছে স্যার, তাহলে আমি সপ্তাহে 3 দিন দিই। তারপরে সে বলবে যে ঠিক আছে স্যার, আমি প্রতিদিন আসলেই কিন্তু রুগী হয়। এখানে ডাক্তার আসবে না কেন? ডাক্তার তো আসবে তার প্র্যাকটিসের জন্য। আমার কথা বলছি কিনা? প্রতিদিন যদি রুগী আসে, তো প্রতিদিনই তো এখানে ডাক্তার আসবে। ডাক্তার আসাটা নির্ভর করবে আপনার চাহিদার উপরে, আপনার চাহিদা তৈরি করে। আর বিভিন্ন সাবজেক্টে ডাক্তার, যেহেতু আমার এখানে 55 জন বিশেষজ্ঞ ডাক্তার বসে আমার হাসপাতালে এখন, তো 55 জন একদিন করে আসলে তো আমি ডেলি একজন পাঠাতে পারবো 55 জনকে 55 দিন পাঠাতে হবে। তো এভাবে বিভিন্ন রকমের আছে, অনেক রকমের আছে। ব্রেইনের ডাক্তার হচ্ছে, ব্রেইন সার্জনও তো আছে, জেনারেল সার্জন আছেন, নাক কান গলা সার্জন আছেন, অনেক রকমের আছে। তো ইনশাল্লাহ আপনাদের আশা পূরণ হবে, আমি এটা বিশ্বাস করি। আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই সবার মাধ্যমে আজকে যেটা শুরু হলো, আমি মনে করি যে এটা একটা বিশাল একটা উদ্যোগ বাংলাদেশের জন্য। এটা শুরু হলো, এইটাই একসময় কথা হবে যে এই প্রাইভেট প্র্যাকটিস সেন্টার, এটা ভর্তিতে শুরু হয়েছে, আস্তে ধীরে সেটা নাগর করতেছে, সেটা লালমাই হয়েছে, অমুক জায়গায় এভাবে হয়েছে, এভাবে আস্তে চড়াই দেবে। কিন্তু এটা হচ্ছে ভিত্তিমূল, এটা আমার জীবনেরও একটা স্বপ্ন। আমি এটা নিয়ে কাজ করছি, এবং এটা আলটিমেটলি ইন্টারন্যাশনাল বিভিন্ন ফোরামে যাবে, কথাবার্তা হবে, আলাপ আলোচনা হবে, এবং এই সিস্টেমটা মানুষ তৈরি। আমি এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তো অনেক দেশে দেখেছি, বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো যতটুকু আমরা সেবা দিচ্ছি, আমাদের দেশের মানুষের দৃষ্টিতে ডাক্তারদের নিয়ে নানা রকমের কথাবার্তা হয়, এটা ঠিক আছে, কিন্তু এর থেকে ভালো সিস্টেম পৃথিবীতে আর কোথাও নেই। ইংল্যান্ডে একটা এন্ডোস্কোপি পরীক্ষা করতে গেলে আপনাকে 2 মাস বসে থাকতে হবে। আমার বাড়ির আমার চাচাতো ভাই, তার পেটে ব্যথা হয়েছে, সে ডাক্তারের কাছে গেছে, তাকে এন্ডোস্কোপি লিখছে 2 মাস পরে। আর আমার এখানে গেলে তো আপনি এন্ডোস্কোপি করতে পারবেন। তাহলে ইংল্যান্ডের সিস্টেম ভালো না বাংলাদেশের সিস্টেম ভালো?
ইভেন এই এমবিবিএস ডাক্তার যে প্রাইভেট প্র্যাকটিস সেন্টার যেটা জিপি